বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর বা ইস্তফা দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করতে চলেছেন? তিনি কি রাজনীতিতে আসতে চলেছেন? এই নিয়ে জল্পনা চলছে, সব মহলে জল্পনা শুরু হয়েছে তিনি রাজনীতিতে আসতে চলেছেন কিনা। তিনি স্পষ্ট জানাননি, কিন্তু তার কথায় ইঙ্গিত রয়েছে। অবশ্য যদি রাজনীতিতে আসেন তাহলে কোন দলে যাবেন সে নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি। যেদিন ইস্তফা দেবেন তারপরেই সব জানাবেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু তিনি রাজনীতিতে আসুন বা না আসুন, কোন মঞ্চে যাবেন বা না যাবেন তা নিয়ে সকলের কৌতূহল থাকবে ঠিকই, তবে তার আগে একবার দেখে নেওয়া জরুরি খুব ছোট্ট করে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কর্মজীবন কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় এসে শেষ হচ্ছে। আমরা একবার দেখে নেব ছোট্ট করে বিচারপতির নতুন ইনিংসের আগের ইনিংস কেমন ছিল। 2রা মে 2018 কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর 30শে জুলাই 2018 অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান। তারপর 2020 সাল স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর 2021 সালে এসএসসি মামলায় একের পর এক নির্দেশ মানে মাইল ফলক নির্দেশগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিতে শুরু করেন 2021 সাল থেকে, এবং এক একটা নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের শিরদাঁড়ায় কাঁপুনি ধরাতে শুরু করে। এরপর 5ই মার্চ 2024 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং 7ই মার্চ তিনি ইস্তফা দেবেন। তারপরেই জানাবেন যে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। বিশাখা, এই নিয়ে কৌতূহল সর্বত্র যে 7ই মার্চ ঠিক কি বলতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদমই ঈশান, 7ই মার্চের আগেও 5ই মার্চ কি হতে চলেছে সেদিকে যেরকম নজর থাকছে, আর তার মধ্যে আর একটা বিষয় নজর রাখতে হবে। তুমি যে জার্নিটার কথা বললে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জার্নিটার কথা বললে, সেখানে এটা খুব পরিষ্কার যে তিনি একেবারে মুখের উপর চামচ নিয়ে এই বিচারপতি পদে তিনি আসেননি। তার যাত্রার পথটাও যথেষ্ট কষ্ট করেই তাকে আসতে হয়েছে। সেই কারণে যে সমস্ত বেকার যুবরা যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের রাস্তায় বসে থাকতে হয় বছরের পর বছর, আশ্বস্ত হয়েছেন বারবার, কিন্তু তারা কখনো শেষ পর্যন্ত বিচারটা পাচ্ছিলেন না। সেই জন্যই হয়তো বিচারপতি গাঙ্গুলি তিনি জানতেন অত্যন্ত দ্রুততার সঙ্গে যারা তাদের চাকরিটা চুরি করেছে তাদেরকে আনতে হবে গারদে, তাদেরকে পুড়তে হবে গারদের পেছনে, রাখতে হবে সেখানে। সেই জন্য তার বেশ কয়েকটা বিষয়, তার বলা কথা, সেগুলোর দিকে আমরা একটু নজর রাখবো। একটার পর একটা কথা বলেছেন যাতে শাসকের রীতিমতো পায়ের তলার জমিটা কেঁপে গিয়েছে। তার ঘনিষ্ঠের বাড়িতে টাকা উদ্ধার হয়েছে। কার না, যার কলার ধরে টেনে আনার কথা বলেছিলাম তার ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। প্রথম তার বলা কথা যেটা সত্যি শাসকের পায়ের তলার মাটিটা কাঁপিয়ে দিয়েছিল। এবং তার পাশাপাশি আমরা একবার দেখি ঢাকি সমেত প্যানেলটাই বিসর্জন দিয়ে দেবো। এগুলো প্রত্যেকটা কথা তিনি বলেছেন, যে ধার নিয়ে তিনি বলেছেন সেই ধারটা কোথাও গিয়ে মানুষকে কোথাও গিয়ে আশ্বস্ত করা হয়েছে, আর শাসককে কোথাও গিয়ে চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছেন। তিনি এরপর কি বলেছেন? তিনি বলেছেন মুড়ি মুরকির মতো দুর্নীতি হয়েছে, সেই কারণে মুড়ি মুরকির মতো সিবিআই ইডির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন বহিষ্কার করা হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। অর্থাৎ তিনি যে কোনো অবস্থা থেকেই থেমে যাবেন না। তিনি যে স্ট্রাগলটা দেখেছেন, তার সঙ্গে যারা কথা বলেছেন তারা কোনো রকমভাবেই তিনি যে কখনোই সেই লড়াইটা থামিয়ে দেবেন না দুর্নীতির বিরুদ্ধে, সেটা তিনি বলেছেন। আর আজকে তিনি কি বললেন, যখন তিনি বলছেন যে আগামী মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন, সেই জায়গা থেকেও তিনি কিভাবে তার শিরদাঁড়া সোজা রাখার কথা বলছেন, শুনুন। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। পরশুদিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। সব প্রশ্নের উত্তর আপনারা দয়া করে প্রশ্নগুলো রিজার্ভ করে রাখুন, সংরক্ষণ করে রাখুন। এসেছিলেন যাদের জন্য আপনি নির্দেশ দিয়েছেন, রায় দিয়েছেন, তাদের জন্য কোনো বার্তা দেবেন আজকে? সেই দিন আজকে কিচ্ছু দেবো না। আজকে কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবে, সে আমি জানি না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও আজকে স্পষ্ট মন্তব্য করতে চাইলেন না, বারবার বললেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে যে যা বলার পদত্যাগের পরেই বলবো, ইস্তফার পরেই বলবো। একই রকমভাবে সাবধানী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সাবধানী মন্তব্য করলেন এবং বিচারপতির ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি কি সিদ্ধান্ত নেবেন তিনিই ঠিক করবেন এই বলে এড়িয়ে যেতে চাইলেন মন্তব্য। আর স্বাভাবিকভাবেই অবশ্যই শাসক দলের তরফ থেকে, ফিরহাদ হাকিমের তরফ থেকে কটাক্ষ এবং খোঁচা এলো বিচারপতির দিকে। কি বললেন তারা দুজন পরপর শুনবো। উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। আমাদের দল বারবার করে বলেছেন যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। যে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চাকরি প্রার্থী থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ তারা এক সময় কেন এখনো পর্যন্ত ভগবানের অন্য রূপ হিসেবে দেখে এসেছেন, তিনি যদি এবার নতুন ইনিংস রাজনীতিতে শুরু করেন সেক্ষেত্রে তাদের জন্য কি একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে? কোথাও গিয়ে কি দুর্নীতির বিরোধিতায় এবার সম্মুখ সমরে শাসকের সঙ্গে নামতে পারবেন জাস্টিস গাঙ্গুলি? ঈশান, এই প্রশ্নটাও তো উঠছে। এই প্রশ্নটা অবশ্যই উঠছে বিশাখা, তার কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যাবেন কি যাবেন না সেই ঘোষণাটা শেষ পর্যন্ত তিনিই করবেন আমরা জানি, কিন্তু যেভাবে তিনি বিচারপতি থাকাকালীন তিনি খুব মসৃণভাবে কাজ করতে পেরেছেন এমনটা আমরা বলতে পারি না। তেমনই এখনো পর্যন্ত এই রাজ্যের বিবদমান বিভিন্ন রাজনৈতিক দল যে ধরনের প্রতিক্রিয়া তার ঘোষণাকে ঘিরে দিতে শুরু করেছে, তাতে তিনি রাজনীতিতে ঢুকলেও তার ইনিংস যে খুব মসৃণ হতে অনেকেই দিতে চাইবেন না সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলার রাজনীতির পরিস্থিতি, বাংলার রাজনীতির বাঁক অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে এবং এই বাঁকের পুঙ্খানুপুঙ্খ সব দিকে আমাদের নজর থাকবে। আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।